আজকের গল্প হরিহর আত্মা। প্রায় প্রত্যেক শনিবারের মতোই আজও সকালবেলা হাটের বাজার সেরে নিজের ঘরে বসে চা খাচ্ছি। 9:30 বাজতে চলল, হতচ্ছাড়া রমেনটা এখনও খবরের কাগজ দিতে এলো না। এই নিয়ে প্রায় 1.5 সপ্তাহ ধরে সে এই করছে। তাকে জিজ্ঞেস করায় সে বলে তার বাড়িতে নাকি কোনো দুঃসম্পর্কের আত্মীয় এসেছে, তাই তাদের আপ্যায়ন করে বেরোতে দেরি হয়ে যাচ্ছে। বিরক্তিকর। অর্ধেক খবর তো সকালে হাটের হৈহট্টগোলেই জানা হয়ে গেল। এই আধবেলায় খবরের কাগজ দেখবই বা কে? জন্মদিন, মৃত্যুদিন, নিখোঁজ নাকি পাত্রপাত্রীর সন্ধান। এই 38 বছরের অবিবাহিত জীবনে কাজটাই বা কী আমার? ভোরবেলা উঠি, বুঝলেন, সকালে মর্নিং ওয়াকটা মন্টেরি। সেই কবে থেকে মাস্টারি জীবনে পদার্পণ করেছি, তবে থেকেই সকালটা বেশ লাগে আমার। সকালের ওই একটা শীতল হাওয়া স্রোত যেন সারা শরীরে কম্পন জাগিয়ে তোলে। নানান পাখির ডাকে তুষ্ট হয় দুটি কান। সকালের আবছা আভায় শ্যামল সৌন্দর্য দেখলে জুড়িয়ে যায় চোখ। এই মায়াবী প্রকৃতির মধ্যেই কোথায় যেন হারিয়ে যায় আমি রোজ। আজ স্কুলের ছুটি, তাই চা শেষ করে নিজের লেখালেখি নিয়ে একটু বসেছি। আজ প্রায় 1.5-2 মাস কোনো লেখা কাগজে প্রকাশিত করা হয়নি। মাস্টারি করে আর সময় হয়ে ওঠে না। প্রত্যেক দিন স্কুলের পর বাড়ি ফিরে কটা টিউশনি করি বাড়তি আয়ের জন্য, নাহলে এই বেকারত্বের বাজারে টিকে থাকা খুব কঠিন। গল্পের প্রায় মাঝ বরাবর লিখেছি, তখনই হঠাৎ রাস্তা থেকে কাউকে বাবা গো, মা গো বলে আর্তনাদ করতে শুনতে পেলাম। সম্ভাব্য আওয়াজটা বাড়ির পাশে লঙ্গরখানা থেকে আসছে, আর আর্তনাদটা হরির। দৌড়ে গেলাম সেখানে। দেখি 4-5টা 21-22 বছরের ছেলে হরিকে ধরে মারছে। ছেলেগুলোর অত্যাচারে সে মাটিতে লুটিয়ে পড়েছে। যা হোক করে তাদের থামিয়ে হরিকে মারার কারণ জিজ্ঞাসা করলাম। শুয়োরটা আমাকে খিস্তি মারবে, রাস্তার পাথর ছুঁড়বে, আর আমি কিচ্ছু বলবো না? বললেই হলো, বলল তাদের মধ্যেই একজন। ছেলেটাকে আমি সম্ভবত চিনি। গত সপ্তাহে রাস্তায় একটা মেয়েকে টোন টিটকেরি কাটার কারণে গণপিটুনি খেয়েছিল। সে সময় কাকতালীয়ভাবে আমি আর হরি উভয়ে সেখানে উপস্থিত ছিলাম। হরি কি তাহলে সেটারই বদলা নিয়েছে? এইসব ভাবছি, ঠিক তখনই হরি হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। ফোপাতে ফোপাতে বলতে লাগলো, আমি মায়ের কাছে যাব, রনর আমি হমনয়নের কাছে যাব। বাঁ হাতের আড়ি আঙুলের গাঁট গুনতে গুনতে কি যেন বিড়বিড় করতে থাকলো। এর মধ্যে ছেলেগুলো বিরক্ত হয়ে পথ ছেড়ে চলে গেল। হরিকে আমি অনেক আগে থেকেই চিনি। ও যখন স্বাভাবিক ছিল আমার বাড়ি প্রায়শই আসতো। তখন সবে সবে চাকরিতে ঢুকেছি। বয়স 22-23-এর মাঝামাঝি। মাথায় ছিল এক রাশ চুল। চোখের সামনে তখনও কাঁচ বসেনি। বুক ভরা পাহাড় সমান স্বপ্ন, এখন যার যৎসামান্যই হয়তো পেরেছি পূরণ করতে। সেই সময় হরি ট্রান্সফার নিয়ে সায়ন্তনী বালিকা বিদ্যালয়ে বাংলার মাস্টার হিসেবে ঢুকেছিল। আমার থেকে 5 বছর সিনিয়র থাকা সত্ত্বেও আমার সাথে বন্ধুর মতন মিশেছে সে। আমিই ছিলাম ওর সব থেকে কাছের বন্ধু। কোনোদিনও সিনিয়র মনেই হয়নি ওকে। কেউ ওকে সিনিয়র বললে একটু বিরক্তই হতেন। বেশ ভালো আবৃত্তি করতে পারত হরি। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাটক হলে তার পাঠ দর্শকদের মুগ্ধ করত সবচেয়ে বেশি। বিভিন্ন গান গাইত নিজের মনের মতো সুর দিয়ে। চেহারার দিক দিয়েও বেশ সুশীল দেখতে ছিল তাকে। নিজের ছাত্রীদের থেকে কতই না প্রেম নিবেদন পেয়েছে সে। আমার কাছে এসে ঠাট্টা করে বলতো, বুঝলে ভাইয়া, এই বেকারত্বের বাজারে মাস্টারি করে যদি ট্রান্সফার আর প্রেম নিবেদন ঝপ করে পেয়ে যেতে, তাহলে বুঝতে সৌভাগ্য কাহারে কয়। মাঝে মাঝে একটু ঈর্ষাও হতো হরির ওপর। কি সুন্দর,
কি সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারে সে। সব বিষয় নিয়েই অর্জিত সঠিক জ্ঞান ছিল তার মধ্যে। মানুষকে যদি এই পৃথিবীতে কেউ সব থেকে বেশি ভালোভাবে বুঝতে পারে তাহলে সে আমার মতে একমাত্র হরি। ছুটি পেলে আমরা মাঝে মধ্যেই ঘুরতে বেরোতাম। গন্তব্য আমাদের কোনোদিনই ঠিক থাকতো না, যেদিকে দু চোখ যেত চলে যেতাম। এরম করে নিজের এলাকার মধ্যে কত অজানাকেই না খুঁজে বের করেছি আমরা। আমাদের এ তল্লাটে যে একটা ৩০০ বছরের পুরনো চণ্ডী মায়ের মন্দির আছে তা হরির সাথে না বেরোলে হয়তো জানতেই পারতাম না। আমাদের হাঁটার অভ্যেস ছিল। রোজ সকালে একসাথে মর্নিং ওয়াকে যেতাম। অভ্যেসটা যদিও হরিই ধরিয়েছিল। সুজয়ের চায়ের দোকানে চা সিগারেট খেয়ে বাড়ি ফিরতাম। বেশ ভালোই নিজেরা নিজেদের মতন জীবনযাপন করছিলাম। কিন্তু হঠাৎ একদিন হরির সাথে এমন এক ঘটনা ঘটে যা আমি আজও ভুলতে পারি না। সেদিনের ঘটনার জন্য আজও নিজেকে অপরাধী লাগে। স্কুলে 12 ক্লাসের এক মেয়ে মায়া হরিকে প্রেমপত্র লেখে। সে পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে হরি আমার কাছে এনে দেখায়। হরি বলে সেখানে রণজয় বলে এক ছেলের উল্লেখ পাওয়া যায়, যে ছিল মায়ার প্রাক্তন প্রেমিক। 1.5 বছর আগে বিচ্ছেদ হলেও বিচ্ছেদের কোনো কারণ কিছু উল্লেখ্য ছিল না। মেয়েটি লেখে যে তার স্যারকে ভালো লাগে এবং চায় স্যারের জীবনসঙ্গিনী হয়ে সারা জীবন কাটাতে। হরি কোনোদিনও এইসব চিঠিপত্রকে বিশেষ গুরুত্ব দিত না। পড়া শেষ হলে আমায় পড়িয়ে ফেলে দিত। তবে এইবার আমার স্কুলে বিশেষ কাজ থাকায় স্কুল প্রাঙ্গণে চিঠিটা পড়ার সময় পাইনি। তাই সেটা হরির থেকে অনুমতি নিয়ে বাড়িতে নিয়ে যায়। রাতে নিজের কাজ শেষ করে চিঠিটা পড়ি। একটা লাল রঙের খামের মধ্যে ছিল চিঠিটা। বেশ সুন্দর হাতের লেখা মায়ার। গোটা গোটা অক্ষরে কালো কালি দিয়ে স্পষ্টভাবে লিখেছে চিঠিটা। বাকি সব চিঠিগুলোর মতো এইটাও সেই একই বিষয়বস্তু, খালি রণজয়ের নামটা বাড়তি ছিল। একটা ঘটনার কথা স্মরণে আসতেই চোখের কোণা থেকে জল গড়িয়ে ঠোঁট স্পর্শ করে গলা অবধি ভেজাতে লাগলো। পরের দিন সকালে হরি এলো মর্নিং ওয়াকের জন্য। আমি ওর জন্যই তৈরি হয়ে বসেছিলাম। সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল সুদীর্ঘ নীল আকাশ। সুজয়ের দোকানে চা খেতে বসেছি। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। চা শেষ হলেও বৃষ্টি থামে না। এখন দোকানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে স্কুলে যেতেও দেরি হবে। আর সেদিন স্কুলে এক গুরুত্বপূর্ণ মিটিং ছিল ফার্স্ট আওয়ারে। হরি আবার আমার বাড়ি যাবে মায়ার লেখা চিঠিটা নিতে, কারণ তার দাবি তার উদ্দেশ্যে লেখা কোনো চিঠি সে নিজেই পরিত্যাগ করবে। অগত্যা দুজনেই বৃষ্টিকে উপেক্ষা করে ভিজতে ভেজাতে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। কোনো কারণে হরি রাস্তার সব সময় আমার ডান পাশে মানে রাস্তার ধার দিয়ে হাঁটত। আজও তার ব্যতিক্রম ছিল না। আমি বাড়ি প্রায় এসেই গেছে। রাস্তা সরু হয়ে এসেছে। ঠিক তখনই পেছন থেকে একটা ওয়াগন আর গাড়ি দ্রুত হর্ন দিয়ে এগিয়ে গেল আমাদের দিকে। আমি সরে গেলেও হরি সরে আসার সময় পায় না। হরিকে তোকে টানতে যাব ঠিক তখনই গাড়িটা সাঁই করে এসে সজোরে হরিকে ধাক্কা মেরে গতি বাড়িয়ে সামনের বাঁকে অগোচর হয়ে গেল। হরি ছিটকে রাস্তার পাশে একটা বাড়ির পাঁচিলে গিয়ে ধাক্কা খেল। তারপর লুটিয়ে পড়ল রাস্তায়। বৃষ্টি এখনো থামেনি। হরির মাথার রক্তের এক একটা বিন্দু বৃষ্টির জলের সাথে মিশে রাস্তাটাকে রাঙিয়ে দিচ্ছে লাল রঙে। বৃষ্টির ফোঁটা হরির গাল স্পর্শ করে যেন তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে অনবরত। আমার এই পুরো ঘটনাটা বোধগম্য হচ্ছিল না। এই তো কিছুক্ষণ আগে হরির সাথে চা সিগারেট খেলাম। এই তো একটু আগেই ওর পিঠে ব্যথা নিয়ে আলোচনা করছিলাম। এই তো একটু আগে বাড়িতে ডাকতে এলো আমায়। আর কিছুক্ষণের মধ্যে কি করে হলো এসব? কেনই বা হলো? ভালো মানুষদের সাথে কি সব সময় খারাপ হয়? কেন কেন আমি আগের দিনই স্কুলে বসে পড়ে নিলাম না চিঠিটা?
চিঠিটা আমার কাছে না থাকলে তো হরি কোনো মতেই আমার সাথে আমাদের বাড়ি আসতে চাইতো না। ঘোর কাটল যখন রাস্তা থেকে দুজন লোক দৌড়ে এলো কি হয়েছে দেখার জন্য। এরাই হরিকে হাসপাতালে নিয়ে গেল। হরির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা ছিল না আমার। হরি প্রায় 3 বছর হয়েছে তার মা বাবাকে হারিয়েছে। নিজের বলতে কেউই নেই। স্কুলে গিয়ে হরির আত্মীয় স্বজনের খোঁজ করলাম। সেখানে হরির এক পিসির টেলিফোন নাম্বার পেলাম। স্কুলের টেলিফোন থেকে ফোন করলাম তাকে। তিনি থাকেন ভসরগঞ্জে। এখানে আসতে লাগবে 2-3 ঘন্টা। তিনি জানালেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছাবেন। ওদিকে এর মধ্যে ডাক্তার জানালেন হরির শরীর থেকে অনেক রক্তক্ষয় হয়েছে। তৎক্ষণাৎ রক্ত না পেলে তাকে বাঁচিয়ে রাখা দায় হয়ে উঠবে। সেখানে উপস্থিত সবাইকার রক্তের পরীক্ষা করা হলো। কারোর সাথেই ব্লাড গ্রুপ মিলল না। শেষে পড়ে রইলাম আমি। হাসপাতালে ফিরে আমার রক্তের পরীক্ষা করানো হলো। সৌভাগ্যক্রমে আমার রক্তের সাথে হরির রক্তের গ্রুপ মিলল। আমি রক্ত দিলাম। এর প্রায় 1.5-2 ঘন্টা পর হরির পিসি এসে পৌঁছালেন। ডাক্তারের সাথে আলোচনা করে জানতে পারলেন হরির মারাত্মক ব্রেন ইনজুরি হয়েছে। একটা অপারেশন করাতেই হবে, নাহলে পেশেন্ট বাঁচবে না। তার জন্য লাগবে প্রায় 25,000 টাকা। যা হোক করে সে টাকা জোগাড় করে হরির চিকিৎসা করানো হলো। 1 সপ্তাহ পর হরিকে তার ইচ্ছার বিরুদ্ধে ভসরগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে হরি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হতে থাকে। আমি হরির খবর নিতাম রোজ। আজ জানতে পারলাম গত দিনের তুলনায় ওর শরীর আরও খারাপ হচ্ছে। ওখানে ডাক্তার বলেছে হরির সুস্থ হবার কোনো লক্ষণ তারা খুঁজে পাচ্ছে না। এর 1 মাস পর হঠাৎ একদিন হরির পিসি আমায় টেলিফোন করে জানায় হরি নাকি তাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। সে যদি আমার কাছে আসে তাহলে যেন তাকে আমি আর ভসরগঞ্জে না পাঠাই। হরিকে সামলে রাখা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এই কথাটা শোনার পর খুব রাগ হয়েছিল তাদের ওপর। ইচ্ছে হয়েছিল খুব করে কথা শোনাই তাদের। মনে হচ্ছিল বলি, কেমন ধারা মানুষ আপনারা, নিজের অসুস্থ ভাইপোকে দেখতে পারেন না? কিন্তু আমিই বা কোনো কথা শোনানোর কে? হতাশ হয়ে টেলিফোনটা রেখে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম হরির। হরি আমার পাড়ায় এসেছিল ঠিকই, কিন্তু ততদিনে সে প্রায় সবই ভুলে গেছে। একটা সম্পূর্ণ মানসিক রোগীতে পরিণত হয়েছে সে। আমার বাড়ির পাশের লঙ্গরখানাটায় থাকে বেশিরভাগ সময়। আমি গিয়েছিলাম ওকে আমার বাড়িতে আনতে, কিন্তু সে আমায় চিনতেই পারেনি। বাঁ হাতের 2টো গাঁট শুনে বড় মা ছোট মা এর নাম নিয়ে বলছিল রণজয়ের সাথে মা ঠিক দেখা করিয়ে দেবে আমায়। আমার একমাত্র বন্ধু। নিজেকে কীরকম অসহায় মনে হতো। আমার একমাত্র বন্ধুর জন্য কিছু করতে পারলাম না। রাতে ঘুম আসতো না। সারাক্ষণ খালি হরির কথায় মাথায় ঘুরপাক খেত। কাজে মন বসতো না, খেতে ইচ্ছে করতো না। নিজেকে ভালো রাখতেই ভুলে গেছিলাম। নিজের প্রতি মনোবল যেন দিন দিন কমতে শুরু করেছিল। এরপর কলকাতায় গিয়ে এক নামকরা সাইকোলজিস্টের পরামর্শে হাওয়া বদল করাতে দার্জিলিংয়ে যাই। সেখান থেকে ফিরতেই হরির সাথে রাস্তায় দেখা হয়েছিল। দূর থেকে দেখছিলাম। হরি একটা রিক্সাওয়ালাকে কি জিজ্ঞেস করলো। তারপর রিক্সাওয়ালা দুদিকে মাথা নাড়ায়। সে সেখান থেকে চলে গেল। কে যেন হঠাৎ আমার পা দুটো জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে আমি আমার চিন্তামগ্ন জগৎ থেকে বিচ্ছিন্ন হলাম। নিচের দিকে তাকিয়ে দেখলাম হরি আমার পা দুটো ধরে কাঁদতে কাঁদতে বলছে, ধন্যবাদ দাদা, আপনি না থাকলে আমায় ওরা মেরেই ফেলতো। আমার কেউ নেই। রণজয় কোথায় থাকে জানেন? রণজয় সায়ন্তনী বালিকা বিদ্যালয় মাস্টারি করত। চেনেন? নিয়ে চলুন না একটু তার বাড়ি। কত খুঁজেছি, ওকে কোথাও পাই না। বলেই চিৎকার করে আমার নাম বলতে বলতে দৌড়ে কোন সুদূরে যেন নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। তাকে আর কোনোদিনও এই তল্লাটে দেখিনি।
আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।